তুমি কখনোই আমার নিজের মেয়ে ছিলে না। তখন আমাদের কোনো সন্তান ছিল না বলেই আমরা তোমাকে মানুষ করেছি। কিন্তু এখন আমার নিজের ছেলে আছে। আমি কখনোই কোনো পরের মানুষকে আমার স্বামীর সম্পত্তি আমার রক্তের সন্তানের সাথে ভাগ করে নিতে দেব না। ধানমন্ডির এই বিলাসবহুল ফ্ল্যাটের ড্রয়িং রুমে রেহেনা বেগমের প্রতিটি শব্দ ছুরির মতো আমার বুকে বিঁধছিল। ঝাড়বাতির আলোয় তার মুখটা আজ চেনা মানুষের মতো লাগছে না। আমি শফিক, যে মেয়েটিকে ২০ বছর আগে অনাথ আশ্রমের নোংরা মেঝে থেকে তুলে এনে নিজের বুকের উষ্ণতায় বড় করেছি, আজ তাকেই বলতে শুনলাম সে এই বাড়ির কেউ নয়। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। অবনী আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে জল নেই, আছে এক বুক জমাট বাঁধা অভিমান। ওর হাতে সেই পুরানো জামাটা, যেটা ও আশ্রম থেকে আসার সময় পরেছিল, যেন আজ ও নিজেই নিজেকে সেই অতীতে ফিরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মা, অবনী ভাঙা গলায় ডাকলো, আমি কি তাহলে আজই চলে যাব? রেহানা বেগম সোজা হয়ে দাঁড়ালেন। তার পরনের দামি জামদানি শাড়িটা যেন তার নিষ্ঠুরতাকে আরও উস্কে দিচ্ছে। হ্যাঁ, আজ রাতেই। ড্রাইভারকে বলে দিয়েছি তোমার জিনিসপত্র নিচ্ছে নামাতে। আমি চাই না কাল সকালে আমার ছেলের ঘুম ভাঙার আগে তুমি আর এই বাড়িতে থাকো। আমি সোফা থেকে লাফিয়ে উঠলাম। আমার কণ্ঠস্বর তখন রাগে কাঁপছে। রেহানা, তুমি কি পাগল হয়ে গেছো? ২০ বছর, ২০ বছর ও আমাদের মেয়ে হয়ে আছে, আর আজ তুমি ওকে এভাবে বের করে দিচ্ছ। রেহানা আমার দিকে ফিরল। তার চোখে কোনো অনুশোচনা নেই। ২০ বছর আগে আপনি একটা অনাথকে কুড়িয়ে এনেছিলেন, কারণ আমাদের জীবনে কোনো আলো ছিল না। কিন্তু এখন আমার নিজের সন্তান আছে শফিক। আমার ছেলের ভবিষ্যৎ আমি ওই মেয়ের সাথে ভাগ করে নিতে দেব না। সম্পত্তির দলিল থেকে শুরু করে এই বাড়ির প্রতিটি ইঞ্চি সব আমার ছেলের জন্য। আর পরগাছাদের এই রাজপ্রাসাদে কোনো জায়গা নেই। অবনী আমার দিকে এক মুহূর্ত তাকালো। তার সেই শান্ত চাহনি আমাকে ভেতর থেকে মুচড়ে দিল। ও নিচে পড়ে থাকা ওর ছোটো ব্যাগটা তুলে নিল। দরজার কাছে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। বাবা, অবনী খুব ধীর গলায় বলল, ঠিকই বলেছে, আমি পর। কিন্তু একটা কথা মনে রেখো, রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না। আজ এই বৃষ্টিতে আমি হয়তো বাড়ি ছাড়া হচ্ছে, কিন্তু আমার চলে যাওয়াটা এই পরিবারের জন্য কি ডেকে আনবে তার সময় বলবে। ও চলে গেল। ভারী দরজাটা যখন বন্ধ হলো, মনে হলো আমার বুকের ভেতরটাও চিরতরে বন্ধ হয়ে গেল। রেহানা তার ঘরে চলে গেল বিজয়ী হাসি নিয়ে। আমি একা দাঁড়িয়ে থাকলাম সেই বিশাল ড্রয়িং রুমে। হঠাৎ আমার পা গেল দরজার পাশে পড়ে থাকা অবনীর একটা পুরনো ডায়েরিতে। এটা হয়তো ব্যাগ থেকে পড়ে গেছে। হাত কাঁপছে আমার। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় চোখে পড়ল। যা লেখা আছে তা পড়ে আমার হাত থেকে ডায়েরিটা খসে পড়ল। আমি জানতাম না অবনীকে আশ্রম থেকে কুড়িয়ে আনার পেছনে শুধু আমাদের দয়া ছিল না। সেই ডায়েরির পাতায় লেখা প্রতিটি লাইন আমাকে বলেছে, যে মেয়েকে আমি এতদিন অনাথ বলে জেনেছি, তার আসল পরিচয় জানলে রেহানার পায়ের নিচের মাটি সরে যাবে। এমনকি আজ রাতে সে যে সম্পত্তির লোভে অবনীকে বের করে দিল, সেই সম্পত্তির আসল মালিককে, সেটাও আজ আমার সামনে পরিষ্কার হয়ে গেল। অবনী কি সব জানতো? আর ও কেন আজ এত শান্তভাবে চলে গেল? আমার ফোনের স্ক্রিনে তখন অজানা এক নম্বর থেকে মেসেজ এলো। মেসেজটা পড়ার পর আমার সারা শরীর হিম হয়ে গেল। গেম শুরু হয়ে গেছে শফিক সাহেব। কাল সকালে আপনি যখন জানবেন অবনী কোথায় গেছে, তখন দেখবেন আপনার এই রাজপ্রাসাদ আর আপনার ছেলে কোনোটারই অস্তিত্ব আর অবশিষ্ট নেই। বৃষ্টির শব্দে আমার কান ঝালাফালা হয়ে যাচ্ছে। আমি কি কিছুই করতে পারবো না, নাকি এই অন্ধকারের আড়ালে নতুন কোনো ষড়যন্ত্র দানা বাঁধছে যা আমার পুরো বংশধরদের শেষ করে দেবে? ঘরটা এখন একদম নিস্তব্ধ। শুধু জানালার কাচের ওপর বৃষ্টির ঝাপটা মারার শব্দ শোনা যাচ্ছে। অবনী চলে গেছে, অথচ ওর রেখে যাওয়া শূন্যতায় বিশাল বাড়ির প্রতিটি কোণায় যেন ভারী হয়ে আছে। আমি ড্রয়িং রুমে সোফায় বসে হাত কাঁপানো অবস্থায় অবনীর ফেলে যাওয়া ডায়েরিটার দিকে তাকিয়ে রইলাম। ২০ বছর আগে অবনীকে অনাথ আশ্রম থেকে আনার দিনটি মনে পড়ে গেল। রেহানা সেদিন অঝরে কেঁদেছিল। সে কেঁদেছিল সন্তানের অভাব পূরণ হওয়ার। অথচ আজ সেই রেহানার কণ্ঠে এত বিষ। ডায়েরিটা খুললাম। হাতের লেখাটা অবনীরই,
কিন্তু ভাষার চয়নগুলো অনেক পরিণত। ডায়েরির পাতায় পাতায় সে আমাদের পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা লিখেছে। আমার অফিসের ক্লান্তিতে ঘরে ফেরা, আমার তাকে নিয়ে বিকেলে পার্কে যাওয়া, এমনকি রেহানার অবহেলার পরেও সে কীভাবে আমাদের জন্য প্রার্থনা করত সব। সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম শেষের পাতায় এসে। সেখানে কোনো লেখা নেই, আছে একটি ছবি আর একটি আইনি নথির ফটোকপি। ছবিটা রেহানার সাথে এক ব্যক্তির, যাকে আমি চিনি না। তার নথিতে লেখা, অবনী কোনো অনাথ ছিল না। অবনীর আসল বাবা ছিলেন আমারই এক ব্যবসায়িক পার্টনার, যিনি মারা যাওয়ার আগে পুরো সম্পত্তির দায়িত্ব আমার উপর দিয়ে গিয়েছিলেন। আর অবনী ছিল তার একমাত্র উত্তরাধিকারী। এখন বুঝতে পারলাম রেহানা কেন তাকে বের করে দিল। সে কেবল এখানকার সম্পদের মোহেই অন্ধ নয়, সে অবনীর প্রকৃত পরিচয় জানত। সে ভয় পেত অবনী যদি কোনোদিন তার বাবার সেই উইল সম্পর্কে জেনে যায়, তবে এই প্রাসাদের মালিকানা আর টিকে থাকবে না। ঠিক তখনই আমার ফোনের স্ক্রিনে মেসেজটা এলো, শফিক সাহেব, রেহানা আপনাকে এতদিন শুধু মানুষ হিসেবে নয়, একটি পুতুল হিসেবে ব্যবহার করেছে। আপনার নিজের সন্তান যে আসলে আপনারই নয়, বরং আপনার স্ত্রীরই পূর্বের সম্পর্কের ফসল, সেটা কি জানতে চেয়েছেন কখনো? বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। আমি দ্রুত ড্রয়িং রুমের দরজার দিকে তাকালাম। রেহানা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। তার চোখে পানি নেই, আছে এক কঠিন শূন্যতা। সে আমার হাতে ডায়েরিটার দিকে তাকিয়ে একটু হাসল। পড়া শেষ? জানলেন তো সব কিছু? হ্যাঁ শফিক, আমি অবনীকে ঘৃণা করতাম, কারণ ওই মেয়েটা আমার সব সাজানো পরিকল্পনা নষ্ট করে দিচ্ছিল। আর আপনার এই আদরের ছেলে, সে আপনার রক্ত নয় শফিক। আমি আপনাকে ধোঁকা দিয়েছি, কারণ আমি জানতাম আপনার অর্থ ছাড়া আমার টিকে থাকার উপায় ছিল না। আমার মনে হলো পৃথিবীটা পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। অবনী এইসব জেনেও এতদিন চুপ করেছিল শুধু আমার সম্মান বাঁচাতে। সে তার নিজের অধিকার ত্যাগ করে আমাকেই আগলে রেখেছিল, আর আমি তাকে বাড়ি থেকে বের হতে দেখেও নীরব ছিলাম। আমি উঠে দাঁড়ালাম। কোনো চিৎকার নয়, আমার কণ্ঠে এখন এক হিমশীতল নীরবতা। আমি রেহানার চোখের দিকে তাকালাম। আমি আজ অবধি অন্ধ ছিলাম রেহানা, কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি অবনী শুধু অনাথ ছিল না, সে ছিল আমার একমাত্র ভরসা। তুমি আজ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছ, কিন্তু তুমি জানো না, আজ থেকে এই বাড়ির চাবিকাঠি আর তোমার হাতে থাকবে না। আমি ডায়েরিটা পকেটে ভরে বাইরে বৃষ্টির দিকে পা বাড়ালাম। আমার জানতে হবে অবনী এখন কোথায়। হয়তো সে অন্ধকারে হারিয়ে যায়নি, বরং সে এখন সেই সত্যের লড়াই লড়তে প্রস্তুত, যা এই বাড়ির ভিত্তি নাড়িয়ে দেবে।